অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের উপন্যাস সাওয়ার। উপন্যাসটির প্রথম পর্ব আমি আগেই আপলোড করেছি। ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিংক আমি দিয়ে দিচ্ছি। আজকে আমি পড়ছি উপন্যাসটির দ্বিতীয় পর্ব। হল ঘরটায় একটা নীলচে আলো জ্বলছে। কবজি ঘুরিয়ে সময় দেখলো বায়রন। প্রায় 9টা। এমন কিছু রাত নয়, কিন্তু মনে হচ্ছিল বেশ গভীর হয়েছে সময়। চারপাশ নিশ্চুপ। কাছাকাছি কোনো মানুষ আছে বলে মনে হচ্ছে না। বায়রন হঠাৎ সতর্ক হলো। হরি শর্মা কি নির্দেশ দিয়ে গেছে সে জানে না। অতএব নিঃসাড়ে দেখা যাক। সে বারান্দায় বেরিয়ে এসে চুপ করে দাঁড়ালো। বাড়ির সামনের লনে অনেকটা আলো ছড়ানো। উপরে মার্কারি জ্বলছে বোধহয়। ওপাশের ছোট্ট একটা বাড়ির বারান্দায় 3জন মানুষ চেয়ারে বসে গল্প করছে। ওদের একজন যে ভাড়ালু তা অনুমান করলো বায়রন। মাথাটা বেশ টিপটিপ করছে। এখন একটু খোলা হাওয়া দরকার। হঠাৎ একটু খেলা করার ইচ্ছে পেয়ে বসলো ওকে। ঠিক সেই সময় গেটের দিক থেকে আরো 2জন লোক বাঁধানো প্যাসেজ দিয়ে এগিয়ে এলো। তারা খানিকটা এসে আবার ফিরে গেল গেটের দিকে। মিনিট 3 দাঁড়িয়ে বায়রন বুঝতে পারল গেটেও পাহারা বসেছে। কেন? আর এইসব দেখে ওর খেলা করার প্রবণতা আরো বেড়ে গেল। এরা নিশ্চিন্তে পাহারা দিক, তার ফাঁকে সে বাইরের রাস্তায় ঘুরে আসবে। ওদের জানানো দরকার যে সে কারো কাছে স্বাধীনতা বিক্রি করেনি। সরাসরি গেটের দিকে হাঁটা যায়। ওরা হয়তো ছুটে আসবে, বলবে শর্মা সাহেবের নিষেধ আছে। সে জোর করে হয়তো গেটের বাইরে যেতে পারে, কিন্তু তাতে ঝামেলাই বাড়বে। তার চেয়ে চুপচাপ কেটে পড়া যাক। দেয়াল ঘেঁষে বায়রন বিপরীত দিকের বাগানে নেমে এলো। সামনেই ফুলের বাগান, তারপর ইউক্যালিপটাস গাছ এবং বাউন্ডারি দেয়াল। কোন দিক দিয়ে যাওয়া সুবিধাজনক বুঝতে পারছিল না সে। ওই অত বড় দেয়ালে ওঠা তার পক্ষে সম্ভব নয়। না, যা ভেবেছিল তা হবে না। চুপচাপ চলে যাওয়া যাবে না। বায়রন ইউক্যালিপটাস গাছের ধারে এক দৌড়ে পৌঁছে গেল। এখান থেকে রেস্ট হাউস বেশ কিছুটা দূরে। সে দেয়াল ঘেঁষে এগোতে লাগলো। গেটের কাছে পৌঁছতে তাকে অনেকটা ঘুরে যেতে হবে, কিন্তু এইভাবে এগোতে তার বেশ মজা লাগছিল। উত্তেজনায় মাথার যন্ত্রণাটা এখন চাপা পড়েছে। সে যখন গেটের কাছাকাছি পৌঁছে গেছে, তখনও ভাড়ালুরা গল্প করছিল। আচমকা ভাড়ালুটা উঠে ভেতরে চলে গেল। কয়েক সেকেন্ড মাত্র, তারপরে সে ব্যস্ত হয়ে বাইরে এলো। সঙ্গী 2জনকে ডেকে সে দ্রুত পায়ে রেস্ট হাউসের দিকে এগোতে লাগলো। তার মানে শর্মা অ্যান্ড শর্মা থেকে হুকুম এসেছে কিছু। ওরা রেস্ট হাউসের মধ্যে ঢুকে যেতেই বড় বড় পা ফেলে বায়রন গেটের সামনে এসে পড়ল। 2টো লোক তখন গেট অব্দি পৌঁছে পায়চারি করতে করতে সবেমাত্র পিছন ফিরেছে। বায়রন গলা তুলল, হেই, ভাড়ালু তোমাদের ডাকছে, তাড়াতাড়ি ভেতরে যাও, কুইক। লোক দুটো হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল। বোঝাই যাচ্ছিল ওরা বায়রনকে কোনো দিক থেকেই আসতে দেখেনি। বায়রন আবার ধমকালো, কথা শুনতে পাচ্ছ না? যাও জলদি আন্দার মে। তখন ওদের একজন যেন হুঁশ পেল। আপ, বায়রন সেন, জকি। ওরা 2জনে একসঙ্গেই সেলাম করলো ওকে। তারপর একজন ছুটে গেল রেস্ট হাউসের দিকে। বায়রন গেটের দিকে এগোতে এগোতে বলল, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, বুঝলে? আমি ঘন্টাখানেকের মধ্যে ঘুরে আসছি। আর সময় নষ্ট করল না সে। হতভম্ব লোকটার সামনে দিয়ে গেট খুলে বেরিয়ে এলো বায়রন। সে যখন চওড়া রাস্তায় এসে পৌঁছেছে, তখন ভেতরে চেঁচামেচি শোনা গেল। বায়রন আর ধৈর্য রাখতে পারল না। প্রাণপণে ছুটতে লাগলো সামনে। বেশ কিছুটা যাওয়ার পর তার হুঁশ এলো, এভাবে ছোটা ঠিক হচ্ছে না। যে দেখবে সেই সন্দেহ করবে। রাস্তার একপাশে সরে গিয়ে সে পেছনে তাকালো। দূরে গেটের কাছে জনা কয়েক মানুষ এসে গেছে। তবে গাড়ি না থাকলে এত দূরে ওদের পক্ষে এসে তাকে ধরা সম্ভব নয়। ভাগ্য ভালো বলতে হবে, সেই সময় একটা ট্যাক্সি পেয়ে গেল বায়রন। কাউকে ছাড়তে এ পাড়ায় এসে বিরক্ত মুখে ফিরে যাচ্ছিল ড্রাইভার। বায়রনকে বসিয়ে সেই মুখেই প্রশ্ন করল, কিধার জায়গা সাব? কলকাতা। গাড়ির সিটে শরীর এলিয়ে দিয়ে নিঃশ্বাস ফেলল বায়রন। আহ, কি আরাম। ভেতরে হুইস্কি চুপচাপ বিস্তারিত হচ্ছিল।
এতক্ষণের উত্তেজনার পর বায়রনের মনে হলো সমস্ত শরীর শিথিল হয়ে আসছে। খোলা জানালা দিয়ে হাওয়া আসছে হু হু করে। বায়রন চোখ বন্ধ করল। ট্যাক্সিওয়ালা আবার জিজ্ঞেস করল, কাহা বোলা সাব? কলকাতা। চোখ বন্ধ করে জবাব দিল। এই পুরো শহরটাই তো কলকাতা, ঠিক করে বলুন। আমি পুরো শহরটাই ঘুরতে চাই। ট্যাক্সিওয়ালার মনে বোধহয় সন্দেহ হচ্ছিল। সে গাড়ির গতি কমিয়ে দিল। রাস্তার একপাশে দাঁড়িয়ে ভেতরের আলো জ্বেলে দিয়ে সে বায়রনের মুখ দেখার চেষ্টা করছিল। সাব, আপনি কি নেশা করেছেন? এ কথা কেন? এত রাতে কেউ কলকাতা ঘুরতে চায় না। বায়রন সেনের ভেতর থেকে কোন ফাঁকে যে বীরেন্দ্রনাথ সেন মাথা তুলেছে এবং সেই জবাব দিল, যা বলছি তাই করো, তোমার টাকা পেলেই তো হলো। নেই সাব, আমি গাড়ি গ্যারেজ করব। কোথায় তোমার গ্যারেজ? পার্ক সার্কাস। নামটা শোনা মাত্র চোখ খুলল বীরেন্দ্রনাথ সেন। পার্ক সার্কাস। মাথা নাড়ল সে। চলো পার্ক সার্কাস। ট্যাক্সি ড্রাইভার অবাক হলো। তারপর ঘুরে বসে প্রচন্ড গতিতে গাড়ি ছোটালো সে। গাড়ির গতি বেড়েছিল বলে হাওয়া প্রবল হয়েছিল। ফলে সেই হাওয়া মুখে লাগায় কিছুক্ষণের মধ্যে বীরেন সেন সুস্থ হয়ে উঠল। এই তো সার্কুলার রোড। হ্যাঁ, বাঁদিকে ঘুরলেই ক্যামাক স্ট্রিট। সব চেনা, সবই জানা। কতদিন এই রাস্তা দিয়ে হেঁটে গেছে সে। ডান দিক দিয়ে ওভারসিজ রেস্তোরাঁর ওপর আলো জ্বলছে। সাবাস, এই তো ইলিয়ট রোড, সেই বাটার দোকানটা। কি মনে করে ট্যাক্সি ড্রাইভার ইলিয়ট রোড না ধরে রিপন লেন ধরল। পার্ক সার্কাসে যেতে হলে এদিকটা দিয়ে যাওয়ার মানেই হয় না। কিন্তু তেকোনা পার্কটা নজরে আসা মাত্র বীরেন সেন লাফিয়ে উঠল। ট্যাক্সিটা থামলে একটা 20 টাকার নোট ছুঁড়ে দিয়ে সে নেমে এলো রাস্তায়। ব্যালেন্সের জন্য অপেক্ষা না করে হন হন করে হাঁটতে লাগলো ফুটপাত দিয়ে। এ কি করে হলো? ট্যাক্সি ড্রাইভারটা কি ভগবান? না হলে কলকাতার এত জায়গা থাকতে এখানে নিয়ে এলো কেন তাকে? বীরেন্দ্রনাথ দেখল গত 10 বছরের রিপন লেন একটুও পাল্টায়নি। সেই ময়লা জমা ডাস্টবিন, চারধারে কেমন যেন নোংরা অগোছালো ভাব। এমনকি মোড়ের মাংসের দোকানেও এই রাত্রে সেই রকম শুকনো মাংস ঝুলছে। বীরেন্দ্রনাথ বুক ভরে নিঃশ্বাস নিল। এই রাস্তায় তার ছেলেবেলা কেটেছে। 10 বছর আগে এই রাস্তা দিয়ে সে চোরের মতো পালিয়ে গিয়েছিল। আর একটু এগোলেই সেই গলিটা দেখতে পেল সে, স্যার টমাস লেন। কে এই টমাস কে জানে? অনিতা বলতো ওর ঠাকুরদার খুব বন্ধু ছিল নাকি লোকটা। অনেকে বলতো ব্যাপারটা নাকি স্রেফ ব্লাফ। অনিতা অবশ্য সব কথাই একটু বাড়িয়ে বলতে ভালোবাসতো। এ পাড়ার ছেলেদের কাছে অনিতা ছিল ফিল্মের হিরোইন। রোজ রোজ পোশাক পাল্টাতো। ওর সঙ্গে হাঁটতে পারলে সবার বুক ফুলে যেত। গলির মুখে মরা শোয়ানোর কফিনের দোকানটা একই রকম আছে। বুড়ি ফার্নান্ডেজ কি এখনো বেঁচে আছে? কৌতূহলে ভেতরে ঢুকলো বীরেন্দ্রনাথ। গেটের ওপর সাদা অক্ষরে লেখা আছে, ঈশ্বর কখন আসবেন জানি না, তাই দিনরাত অপেক্ষায় আছি। অর্থাৎ এই কফিন বিক্রির দোকানটা সারা দিন রাত খোলা থাকে। সিঁড়ির ওপরে উঠতেই পরিচিত দৃশ্যটা দেখতে পেল সে। একটা বেতের চেয়ারে বসে টেবিলের উপর ঝুঁকে পড়ে পেশেন্স খেলছেন মিসেস ফার্নান্ডেজ। বিশাল থমথমে শরীর যাতে একটুও না দেখা যায়, তাই অনেকটা কাপড় লাগে তার স্কার্টের জন্য। চোখে পুরু লেন্সের চশমা, চামড়া ঝুলে গেছে। বুড়ির বয়স 100 হতে পারে। পায়ের শব্দ পেয়ে বুড়ি চোখ তুলল। কে? ও, কফিন চাই? কে মারা গেল? কোন পাড়ার? হেসে ফেলল বীরেন্দ্রনাথ। যার নিজের অনেকদিন আগেই কফিনে শোয়ার কথা, সে এখনো বিক্রি করে চলেছে। বীরেন্দ্রনাথ চাপা গলায় ডাকলো, আন্টি। হু দ্য হেল ইউ আর? আমি তোমার আন্টি হতে যাব কোন দুঃখে? আমাকে মিসেস ফার্নান্ডেজ বলে ডাকতে পারছো না? খেকিয়ে উঠল বুড়ি। আন্টি, আমি বীরেন। বাকি সিঁড়ি কটা ধীরে ধীরে ডিঙিয়ে সামনে এসে দাঁড়ালো সে। আমাকে চিনতে পারছো না আন্টি? প্রথমে বিরক্তি, তারপর উৎসুক হয়ে তাকালো এবং শেষ পর্যন্ত ফোকলা মুখে হাসি ছড়ালো। হো মাই লর্ড, বীরেন, তুমি? হায়, আমি কি ঠিক দেখছি? দ্রুত হাতে চশমা খুলে চোখ রগড়ে নিলেন মিসেস ফার্নান্ডেজ। তারপর উজ্জ্বল মুখে বললেন,
কবে এসেছো? কোথায় উঠেছো? বীরেন বলল, আজকেই এসেছি। কেমন আছো তুমি? আমি ফাইন। এখনো কফিন সিলেক্ট করে রাখিনি। আহ বীরেন, তোমাকে কতদিন পরে দেখলাম। শুনেছি তুমি নাকি এখন খুব বিখ্যাত জকি হয়েছো, প্রচুর টাকা রোজগার করছো। লোকে বলে তুমি নাকি তোমার নামের সঙ্গে ব্যবহার পর্যন্ত চেঞ্জ করে ফেলেছো। ইনভিটেশনে দৌড়াতে আসছে বলে স্টেটসম্যান লিখেছে, তাই? হ্যাঁ। হঠাৎ ঝুঁকে পড়ল বুড়ি টেবিলের ওপর। 3-4টে বই উল্টে একটা হালকা রঙের রেসের বই বের করে সামনে এগিয়ে ধরল। তুমি জানো আমি 2.5 টাকার বেশি রেস খেলি না, কিন্তু তুমি যখন এবার ইনভিটেশনে রাইড করছো তখন 5 টাকা খেলবো। কোন ঘোড়াটা জিতবে বলে দাও। বীরেন্দ্রনাথ অনেক কষ্টে বায়রনকে চেপে রাখল। আমি জানি না জিতবো কিনা, তবে প্রিন্সকে চালাবো আমি। প্রিন্স? বই খুলে একটা লাল পেন্সিলের গোল দাগ দিল বুড়ি। পল রোজারিওর ঘোড়া। বীরেন, তোমাকে জিততেই হবে বুঝলে। আমি 5 টাকা খেলবো, দেখো যেন হেরে না যাই। বীরেন্দ্রনাথের এই সমস্ত কথা ভাল লাগছিল না। সে প্রসঙ্গ ঘোরাতে চাইল। আর সব কি খবর বলো। খবর? নাথিং নিও। আমার নাতি এখন অস্ট্রেলিয়ায় আছে। কলকাতায় আমি একা পড়ে রয়েছি। একাই বিজনেস দেখতে পারি না বলে একটা ছোকরাকে পার্টনার করেছি। ব্যাটা 1 নম্বরের বদমাস। পাড়ার খবর? ওফ, পাড়ার খবর আর জিজ্ঞেস করো না। এ পাড়ার সবকটা ছেলে জোচ্চর, আর প্রত্যেকটা মেয়ে। মুখ বাঁকালো বুড়ি। ওয়েল, আমি আসছি। বীরেন নাম্বার জন্য ঘুরে দাঁড়ালো। বুড়ি বলল, ওহো, তুমি বসলে না? এত রাত্রে বসতে বলি বা কি করে? তাহলে প্রিন্স যেন যেতে, না হলে আজকালকার বাজারে 5 টাকার কি দাম। মাথা নেড়ে বেরিয়ে এলো বীরেন্দ্রনাথ। শালা সব জায়গায় একই ধান্দা। তাকে দেখলেই সবার ঘোড়ার কথা মনে পড়ে। অথচ এককালে এই বুড়ি তাদের কত রকম গল্প শোনাতো। কত সুন্দর দিন কেটেছে এখানে। বুড়ি রেস খেলবে, ঘরে বসে পেন্সিলারের কাছে 5 আনা 10 আনা দিত। এটা নিয়ে ওরা ঠাট্টা করতো এক সময়। এ পাড়ার অনেকেই রেস খেলে। রেসের মাঠে না গিয়েও রেস খেলা যায়। এ পাড়ায় তখন 3জন পেন্সিলার ছিল। তারা ঘরে ঘরে ঘুরেও এরকম পয়সা তুলে বুকির কাছে জমা দেয়। পেমেন্ট হলে তারাই ওদের কাছে পৌঁছে দেয়। আজ বুড়ি তাকে এতদিন বাদে দেখলো, অথচ অন্য কথা না বলে ঘোড়ার টিপস চাইল। বিরক্ত হয়ে গলিতে ঢুকলো বীরেন্দ্রনাথ। মোড়ে 2টো রিক্সা দাঁড়িয়ে ঠুনঠুন শব্দ করছে। বীরেন্দ্রনাথ জানে ওই ঢাকা রিক্সায় 2টো মেয়ে ছেলে বসে আছে। রিক্সাওয়ালা খদ্দের জোগাড় করে ওই রিক্সায় ঢুকিয়ে কোনো খালি কুঠিতে নিয়ে যায়। স্যার টমাস লেনের এই ছবিটা বাল্যকাল থেকে দেখে এসেছে বীরেন। দিনের বেলায় আর 5টা রাস্তার মতো নিরীহ, রাত ঘন হলেই এই দৃশ্য। বীরেনকে দেখে রিক্সায় ঘন্টি বাজলো। সে চুপচাপ ভেতরে ঢুকে এলো। অনিতাদের বাড়ির সামনে এসে একটু থমকে দাঁড়ালো সে। স্টিরিওতে ইংরেজি গান বাজছে। 3-4টে গলা চিৎকার করে সেই সঙ্গে তাল দিচ্ছে। বীরেন আর একটু এগোলো। লাইট পোস্টের গা ঘেঁষে এই ছোট্ট বাড়িটার সামনে এসে ওর শরীরে এক ধরনের কাঁপুনি এলো। 2জন মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করছে। ওর অস্তিত্ব কেউ লক্ষ্যই করছে না। বাড়িটার দরজাও বন্ধ। 10 বছর আগে তাকে বাড়ি থেকে মাথা নিচু করে বেরিয়ে যেতে হয়েছিল। জামাইবাবু সেদিন চিৎকার করে উঠেছিল, গেট আউট। আভি নিকল। 1 পয়সা রোজগার করার ক্ষমতা নেই, আবার বড় বড় কথা। জকি হয়েছ? একটাও রেস যে জিততে পারে না সে আবার জকি? তার চেয়ে সহিস হলে মাসে মাসে মাইনে ঘরে আসতো। দিদি বলেছিল, ছেড়ে দে, ছেড়ে দে ওসব। তোকে পেট পুরে খাইয়ে এত বড় করলাম, তার বদলে 1 পয়সাও দিবি না? অন্য চাকরি বাকরি দেখ। জামাইবাবু বলেছিল, আমি কোনো কথা শুনতে চাই না। কালও বলেছিল ব্ল্যাকমুন জিতবে, অথচ আজ দেখলাম ট্রাই করা দূরের কথা, একটা চাবুক পর্যন্ত মারল না। আমাকে টাকা দেবার বদলে আমার 50 টাকা বেটিং জলে গেল। নো, আর সহ্য করতে রাজি নই আমি। তুমি আমার বাড়িতে আর থাকতে পারবে না। সেই মুহূর্তে সে জামাইবাবুকে বলতে পারতো এই বাড়িটা আমার বাবার। আপনি দিদিকে বিয়ে করে ওর অধিকারী হয়েছেন। হ্যাঁ,
মা বাবা মারা যাওয়ার সময় সে সত্যি খুব ছোট ছিল। দিদি জামাইবাবু তাকে খাইয়েছে পরিয়েছে। সেদিন এই বাড়ি থেকে চলে যাওয়ার সময় দিদি কিন্তু এক ফোঁটা চোখের জল ফেলেনি। তারপর 10 বছর কেটে গেছে। 10 বছরে সে দিদির কাছ থেকে অনেক চিঠি পেয়েছে। ভাগ্নিরা বড় হয়েছে, তারা নাকি তাদের মামাকে দেখতে চায়। কিন্তু একটা চিঠিরও জবাব দেয়নি বীরেন্দ্রনাথ। অপমানের জ্বালা মেটাতে প্রতি মাসে সে মোটা মোটা টাকা পাঠিয়ে গিয়েছে শুধু। একবার জামাইবাবু বোম্বের ফ্ল্যাটে গিয়েও হাজির হয়েছিল। সেদিন তার সঙ্গে দেখা না করে অদ্ভুত শান্তি পেয়েছিল সে। রিকশার শব্দে চমক ভাঙল বীরেন্দ্রনাথের। জড়ানো গলায় কেউ একজন রিকশাওয়ালাকে থামতে বলছে। মাতাল লোকটিকে এক পলকেই চিনতে পারল সে। জামাইবাবু প্রায় আউট অবস্থায় বাড়ি ফিরছে। বীরেন্দ্রনাথ আর দাঁড়ালো না। হনহন করে স্যার টমাস লেন থেকে বেরিয়ে এলো। না, দিদির সঙ্গে আর দেখা করবে না সে। এই বাড়িতে না ঢোকার যে প্রতিজ্ঞা সে করেছিল তা ক্ষণিকের দুর্বলতায় ভেঙে ফেলার কোনো যুক্তি নেই। না, সত্যি আর দুর্বল হওয়া চলবে না। যে বদলা নেবার জন্য এতদিন সে অপেক্ষা করেছে সেটা মিইয়ে যেতে পারে তাহলে। রিপন লেন থেকে একটা ট্যাক্সি নিল বীরেন্দ্রনাথ। ড্রাইভারকে বলল, আলিপুর চলো। লোকটা একটু গাইগুই করে বলল, 5টা টাকা এক্সট্রা লাগবে। বীরেন্দ্রনাথ মাথা নাড়ল, তাই হবে। 5 টাকার আজ কোনো মূল্য নেই তার কাছে। স্যার টমাস লেনে থাকে না এমন কোনো জাত নেই, তবে অ্যাংলো ইন্ডিয়ান পরিবারের সংখ্যাই বেশি। বাঙালি হিন্দু বলতে ওই এক ঘর। কি করে ওই পাড়ায় বীরেন্দ্রনাথের বাবা বাড়ি পেয়েছিলেন কিংবা এসেছিলেন তা সে জানে না, কিন্তু বন্ধু বান্ধব বলতে ছোটবেলা থেকেই ও মিশত অবাঙালিদের সঙ্গে। এছাড়া উপায়ও ছিল না। মনে পড়ে একমাত্র বিজয়া দশমীর দিনেই বুঝতে পারত যে ওরা হিন্দু। অ্যাংলো ইন্ডিয়ান স্কুলেই পড়াশোনা শুরু হয়েছিল। কথাবার্তা আদব কায়দায় ওদের ছাপ পড়েছিল খুব। মা গিয়েছিল আগেই, দিদির বিয়ে দিয়ে ঘর জামাই করে বাবা চলে গেল এক সময়। তখন বাড়িতে খুব তোয়াজ ছিল তার। জামাইবাবুকে ঠিক বাঙালি বলে মনে হতো না, কিন্তু বাঙালি টাইটেল ছিল। কি একটা দালালি করতো তখন, প্রচুর পয়সা পেত আর রেস খেলতো। প্রতি রবিবার ইলিয়ট রোডের অ্যান্টনির বাড়িতে যেত জামাইবাবু। বেড়াবার নাম করে তার সঙ্গ ধরত বীরেন। তখন তার কত বয়স হবে, 8-10। অ্যান্টনির তখন খুব নাম ডাক। রেসের জকে ছিল লোকটা। ওকে দেখে তখন স্বপ্নের রাজা বলে মনে হতো। কত লোক আসছে, খাতির করছে। জামাইবাবুকে বোধহয় খুব একটা পাত্তা দিত না লোকটা, কিন্তু ওকে দেখার পর অ্যান্টনি খুব আদর করত কাছে ডেকে। ক্যাডবেরি খেতে দিত। জামাইবাবু যেই বুঝলো যে তাকে অ্যান্টনি পছন্দ করে, তখন থেকে তাকে না নিয়ে রবিবারে বের হতো না। পরে বুঝেছে জামাইবাবু ওখানে যেত রেসের টিপস নিতে। জিতলে অ্যান্টনিকে কিছু ভেট দিয়ে আসতো। একটু একটু করে সে অ্যান্টনির খুব প্রিয় হয়ে গেল। অ্যান্টনির বউ তাকে ভেতরে নিয়ে গিয়ে কত কি খাওয়াতো। ওদের কোনো ছেলে মেয়ে ছিল না। অ্যান্টনিকে দেখতে দেখতে এক সময় হঠাৎ ইচ্ছেটা মাথা চাড়া দিল, সে বড় হয়ে রেসের জকি হবে। মাথায় চিন্তাটা আসা মাত্র পড়াশোনা থেকে মন গেল। তখনও সে ঘোড়দৌড় দেখেনি। অ্যান্টনিকে বললে সে বলতো, বাচ্চাদের ওখানে ঢোকা নিষেধ। আর একটু বড় হলে সে নিজেই চলে যেত অ্যান্টনিদের বাড়ি। তখন জামাইবাবু তাকে তাতাতো, তোকে এত ভালোবাসেও জিজ্ঞেস করিস তো কোন ঘোড়াটা পরের দিন জিতবে। এই প্রশ্ন সে কোনোদিন করতে পারেনি অ্যান্টনিকে। ওই বয়সেই বুঝে গিয়েছিল এটা করা খুব অন্যায় হবে। অ্যান্টনি হয়তো রেগে যেতে পারে, কিন্তু তার সামনেই অ্যান্টনি বউয়ের সঙ্গে ঘোড়া নিয়ে আলোচনা করত। তা থেকে শুনে শুনে নিজে বানিয়ে সে জামাইবাবুকে ঘোড়ার কথা বলতো। তাতে হলো আরেক মুশকিল। জামাইবাবু অ্যান্টনির বাড়িতে যাওয়া বন্ধ করে দিল। জিতলে ভেট দিতে হতো। শালার মুখে যদি খবরটা পাওয়া যায় তাহলে ওই খরচটা বেঁচে যাবে। প্রতি সপ্তাহে ঠিকঠাক বলতে পারতো না সে, কিন্তু জামাইবাবু তা নিয়ে ওকে কিচ্ছু বলতো না। শুধু রেসের রাত্রে দমভর মাল টেনে এসে দিদিকে জড়িয়ে কাঁদত। সামনের একটা গাড়ি হেডলাইট জ্বালিয়ে আসাতে ট্যাক্সি ড্রাইভার রেগে গিয়ে খিস্তি করাতে বীরেন্দ্রনাথ সজাগ হলো। দিদিটা এখন কেমন আছে কে জানে।
জামাইবাবুর সঙ্গে এতকাল থাকলো দিদি, কতটা সুখ পেল। মানুষ কখন কিভাবে সুখ পায় কে জানে। না দেখা করে ভালোই হয়েছে। দিদি যদি তাকে কতগুলো আদুরে কথাবার্তা শোনাতো, তাহলে কি তার ভালো লাগতো? মনে পড়তো না সেই বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার দিনটার কথা। সোজা হয়ে বসতে গিয়ে বীরেন্দ্রনাথের নজরে এলো দূরে আলোয় সাজানো বাড়িটা। নিজের অজান্তেই সে ট্যাক্সি ড্রাইভারের দিকে ঝুঁকে বলল, এই যে ভাই, ট্যাক্সিটা একটু থামান তো। লোকটা হঠাৎ যেন শক্ত হয়ে গেল। কেন, এখানে থামাবো কেন? আমি একটু দেখতে চাই। কি দেখবেন? জায়গা ভালো নয়। বেশ, তাহলে ডান দিকে ঘুরুন। রেস কোর্সটাকে একটা পাক দিয়ে তারপর আলিপুরে যাবেন। বীরেন্দ্রনাথ বুঝতে পারছিল না লোকটা তাকে সন্দেহ করছে, চিন্তাকারী বলে ভাবছে হয়তো। তারপর একটু দোনামোনা করে ড্রাইভার গাড়িটাকে ক্যাসুরিনা অ্যাভিনিউতে নিয়ে এলো। বাঁদিকেই রেস কোর্স, মাঝখানে একটা লোহার রেলিং। 800, 1000, 1200, 1400 মিটার বোর্ডগুলো চোখে পড়ল বীরেন্দ্রনাথের। ট্রাম লাইন ধরে আবার হেস্টিংসের মোড় অব্দি গিয়ে ট্যাক্সি ড্রাইভার বাঁদিকে ঘুরতে প্রায় জোর করেই গাড়িটাকে দাঁড় করালো বীরেন্দ্রনাথ। তারপর স্খলিত পায়ে হেঁটে গেল মাঠের রেলিং পর্যন্ত। চুপচাপ কবরখানার মতো পড়ে আছে বিশাল রেস কোর্স। পুরো মাঠটা অন্ধকারে ডোবা, শুধু ক্লাব হাউসটার উপর আলোর ফোয়ারা। এই বিখ্যাত রেস মাঠে সে ঘোড়ায় চেপেছিল 10 বছর আগে। পরাজিত ঘোড়ার সওয়ার। এই মাঠের প্রতিটি ঘাস সে চেনে, মাটির শরীর জানে। বাঁকগুলোয় কখন কিভাবে ঘুরলে কম জায়গা লাগবে, ওয়াইড হয়ে যাবে না, এসব তার নখদর্পণে ছিল। বীরেন্দ্রনাথের খুব ইচ্ছে করছিল একবার এই মাঠের বুকে ঘুরে বেড়াতে। এই রাতের রেস কোর্সে হাঁটতে পারলে তার সুখ হতো, কিন্তু সেটা সম্ভব নয়। প্রহরীরা কিছুতেই অনুমতি দেবে না। অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে দৃশ্যটা চোখে ভাসল। শেষ রেস হয়ে গেছে। পরাজিত ব্ল্যাক মুনে বসা সে মাথা হেট করে ফিরছিল, কারণ তখন মাঠের হাজার হাজার দর্শক তাকে অকথ্য গালিগালাজ করছে। কেউ কেউ ঢিল ছুটছে তার দিকে। চোর, চিট ইত্যাদি গালি চোখ বন্ধ করে শোনা ছাড়া কোনো উপায় ছিল না। ঘোড়া থেকে নামতেই ট্রেনারের গলা শুনতে পেয়েছিল। কি হলো, তুমি এত পিছিয়ে গেলে কেন? হোয়াই? সবাইকে শুনিয়ে জিজ্ঞাসা করে চাপা গলায় বলেছিল, স্টুয়ার্ডরা জিজ্ঞেস করলে বলবে ঘোড়া রেসপন্স করেনি। সবটাই সাজানো, তাই স্টুয়ার্ডদের এই কথা বলেও কোনো লাভ হয়নি। 3 মাসের জন্য তাকে সাসপেন্ড করেছিল স্টুয়ার্ডরা। ওই শেষ রাইডিং, ঠিক 10 বছর আগে। হঠাৎ হাউ হাউ করে কেঁদে উঠল বীরেন্দ্রনাথ। অন্ধকার নির্জন রেস মাঠের দিকে তাকিয়ে সে এক মুহূর্তে আর কিছুই দেখতে পেল না। চোখের জলের আড়াল বড় কঠিন। টেলিফোনটা বাজতেই ঘুম ভেঙে গেল। এখনো ভোর হয়নি। হাত ঘড়ি উল্টে দেখল বায়রন। ঠিক 4:40। কোকিলটা ডেকেই চলেছে। হাত বাড়িয়ে রিসিভারটা তুলতেই পলের গলা শোনা গেল। গুড মর্নিং বায়রন, 8 ঘন্টার মধ্যে রেডি হয়ে নাও। মর্নিং, কিন্তু ভাবছি আজ সকালে মাঠে যাব না, শরীরটা ঠিক। পল রোজারিও প্রায় চেঁচিয়ে উঠল। সে কি? কাল রেস আর আজ তুমি ঘোড়াগুলোকে একটু দেখে নেবে না? কি হচ্ছে তোমার? বললাম তো, ভালো লাগছে না। তোমাদের ঘোড়া তো বেশ ভালো, ও ঠিক ম্যানেজ হয়ে যাবে, চিন্তা করো না। কিন্তু বায়রন, এটা ছেলে মানুষই করার সময় নয়। তুমি ভারতবর্ষের সেরা বাজি দৌড়াতে যাচ্ছ। ঠিক আছে, আমি আসছি। পল রিসিভার রেখে দিল। বালিশ আঁকড়ে ধরে হাসল বায়রন। 10 বছর আগে তার সাহস হতো না ট্রেনারকে এরকম কথা বলার। তখন ট্রেনার তাকে ফোন করা দূরের কথা, রাত থাকতে সে হাজির হতো আগে ভাগে। কিন্তু দিন পাল্টে গেছে। এখন এদের তাকে তোয়াজ করতে হবে। হ্যাঁ, শরীরটা একটু ভারী ভারী লাগছে তার। কাল যখন রাত্রে ওই রেস্ট হাউসে ফিরেছিল, তখন রাত প্রায় 12:30 হবে। ট্যাক্সিওয়ালাকে নিয়ে জায়গাটা চিনতে বেশ অসুবিধে হয়েছিল তার। মোটা বকশিস দিয়ে তাকে বিদায় করে সে গেটের কাছে এসে দেখল দারোয়ানটা দাঁড়িয়ে আছে। ওকে দেখে সেলাম করে গেট খুলে দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকলো লোকটা। যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে প্রবেশ করেছিল বায়রন।
বীরেন্দ্রনাথ সেন ততক্ষণে মুখ লুকিয়ে ফেলেছে। এখন সে পুরো দস্তুর বায়রন সেন। দূরে রেস্ট হাউসটাকে রহস্যপুরীর মতো মনে হচ্ছে। আবছা অন্ধকার। শীষ দিতে দিতে বায়রন গাড়ি বারান্দার তলায় এসে দেখল কেউ নেই কোথাও। ভাড়ালু কিংবা তার কর্মী বাহিনীর কাউকে দেখা যাচ্ছে না। ডান দিকে ভাড়ালুর ঘরের দরজা পর্যন্ত বন্ধ। সে একটু সন্দিগ্ধ মনে ঢুকল। ব্যাপারটা কি? বেরোবার সময় এত পাহারাদার, এত কড়াকড়ি, আর এখন চারধার জনমানব শূন্য কেন? ওর না বলে চলে যাওয়ার খবর নিশ্চয়ই শর্মায় ঠিক সময়ে পৌঁছেছে। তাহলে ওরা তাকে কিছু না বলে ছেড়ে দেবে? অস্বস্তি হচ্ছিল বায়রনের। নিজের ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে দেখল এর মধ্যে কেউ এসে ঘরটাকে পরিচ্ছন্ন করে রেখে গেছে। মদের বোতল গ্লাসগুলো নেই এবং ডলি নাজিরের শরীরটাকে সরিয়ে ফেলা হয়েছে। যাক, বাঁচা গেল। মেয়েটার কথা তার এতক্ষণে মনে পড়ল। এখন একটু ঘুম দরকার। বাথরুম থেকে ঘুরে আসা মাত্রই ইন্টারকমে গলা ভেসে এলো। ভাড়ারু বলছে, স্যার, ডিনার সার্ভ করতে বলবো? যেন কিছুই হয়নি, কোনো ব্যতিক্রম হয়নি এমন ভঙ্গিতে প্রশ্ন করল লোকটা। ক্ষুধাবোধটা উধাও হয়ে গিয়েছিল শরীর থেকে। এত রাত্রে আর খেতে ইচ্ছে করছিল না। সে কিছু দিতে হবে না জানিয়ে আলো নিভিয়ে দিল। তারপর কখন ঘুমিয়ে পড়েছে সে জানে না। পলের টেলিফোন পাওয়ার পর তার আর ঘুম আসছিল না। না, শরীর খারাপ তা নয়, শুধু একটু আলসেমি লাগছে। কাল রাত্রের নানা রকম উত্তেজনা হয়তো শরীরটাকে অলস করে তুলেছে এখন। পল আসছে, পলকে তো সে কাটিয়ে দিতে পারে। একজন নামকরা জকি তো নানান বায়না করে এবং সেগুলোকে ট্রেনাররা শুনতে বাধ্য হয়। 10 বছর আগে পল রোজারিও সবে ট্রেনারশিপ পেয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তাকে কোনোদিন রাইডিং দেয়নি। লোকটাকে সেসব কথা মনে করিয়ে দিলে কেমন হয়? অ্যান্টনি এখনো ক্যালকাটা কোর্সে রাইড করছে। 50 পেরিয়ে গেছে লোকটা। শুনেছে বছরে একটা দুটো উইনিং হর্স পায়। কাল পরশুর বড় বাজিগুলো নিশ্চয়ই অ্যান্টনি রাইড করার সুযোগ পাবে না। আজ সকালে মাঠে গেলে লোকটার সঙ্গে দেখা হলেও হতে পারে। এক দুপুরে অ্যান্টনি সোফায় শুয়ে নভেল পড়ছিল। 10 বছরের বীরেন্দ্রনাথ তার পাশে গিয়ে বসল। বই থেকে চোখ সরিয়ে অ্যান্টনি জিজ্ঞেস করেছিল, কি হয়েছে, কেউ কিছু বলেছে? নো, মাথা নেড়েছিল বায়রন। তাহলে মুখ গম্ভীর কেন? স্কুলে যাওনি? ছুটি হয়ে গেল। তাহলে ভেতরের ঘরে চলে যাও, তোমার জন্য ফ্রিজে খাবার রাখা আছে। আবার বইতে চোখ রেখেও অ্যান্টনির মনে হয়েছিল ছোড়াটা খাবারের লোভেও নড়ছে না। একটু অবাক গলায় জিজ্ঞেস করেছিল, কি হয়েছে? মুখ নিচু করে খুব ধীর গলায় কথাটা বলে ফেলল বীরেন্দ্রনাথ। আমি ঘোড়া চড়া শিখতে চাই। মজা পেয়েছিল অ্যান্টনি। ঘোড়া চড়া শিখবে? বেশ তো, বিকেলে ভিক্টোরিয়ার পাশে চলে গেলে শেখা যাবে। ঠিক হ্যাঁ, নেক্সট সানডে। না, ওইসব ঘোড়া না, আমি জকি হব। সঙ্গে সঙ্গে উঠে বসেছিল অ্যান্টনি। তারপর ছোট ছোট চোখে অবাক হয়ে বীরেনকে দেখেছিল। রোগা ছেলেটার চেহারায় জকি হবার গুণগুলো মিলিয়ে দেখতে দেখতে বলেছিল, ইটস ভেরি টাফ, খুব শক্ত প্রফেশন, তুমি সহ্য করতে পারবে না। পারবো। ঠিক সেই সময় অ্যান্টনির স্ত্রী ঘরে ঢুকেছিল। অ্যান্টনি চিৎকার করে তাকে বলেছিল, শোনো, আওয়ার লিটল হিরো কি বলছে, ও জকি হতে চায়। সঙ্গে সঙ্গে ঝাঁঝিয়ে উঠেছিল মিসেস অ্যান্টনি। নো, নেভার, ভুলেও এ কথা উচ্চারণ করো না। জকিদের মতো আনসার্টেন লাইফ কারোর নেই। অ্যান্টনি মাথা দুলিয়ে বলেছিল, শুনলে তো? মুখ শক্ত করে বীরেন আবার বলল, আমি জকি হব। কদিন ধরে এরকম টানাপোড়েন চলল। বালক বীরেন সেন বুঝতে পারছিল যে মিসেস অ্যান্টনি যতই রাগ করুন, অ্যান্টনি কিন্তু মনে মনে একসময় নরম হয়ে আসছে। সেও চাইছে বীরেন জকি হোক। জকি হতে গেলে দীর্ঘ সময় প্রস্তুতি নেওয়া দরকার। এখন বিভিন্ন সেন্টারে জকিদের ট্রেনিং স্কুল হয়েছে। সেখানে কোর্স কমপ্লিট করে পরীক্ষা দিয়ে পাশ করে কোনো ট্রেনারের সঙ্গে ব্যবস্থা করতে হয়। অ্যান্টনিরা সেই সুযোগ পায়নি। বেশিরভাগ অবস্থাপন্ন জকির ছেলে এই প্রফেশনে আসে।
তারা এখানে হাতে খড়ি নিয়ে বিদেশে যায় ট্রেনিং নিতে। বিভিন্ন টার্ফ ক্লাব তাদের নাম রেজিস্ট্রি করার সময় নানা রকম কায়দায় ভাজিয়ে নেয়। অ্যান্টনির সঙ্গে সে প্রথম যেদিন রেস কোর্সে এসেছিল সেদিনটা তার এখনো স্পষ্ট মনে আছে। বিকেল 3টে। অ্যান্টনির চেহারা ছিল রোগাটে এবং 5 ফুটের মতো উচ্চতা। হেস্টিংসের দিক থেকে বিরাট গেট পেরিয়ে কাঁচা রাস্তা দিয়ে ওরা ঢুকেছিল। অ্যান্টনি বলেছিল, এটা মেম্বার্স এনক্লোজার, ওইটি প্যাডক। রেস শুরু হবার আগে আমরা ওখান থেকে ঘোড়ায় চাপি। 2 চোখ ভোরে দেখছিল বীরেন। লম্বা লম্বা গাছ ছায়া ফেলেছে, ছবির মতো বাড়ি চারধারে। পায়ের তলায় সবুজ ঘাসের গালচে বিছানো। বালকের চোখ যেন স্বপ্নপুরীর মতো মনে হচ্ছিল। সেদিন রেস ছিল না, চারধার ফাঁকা। অ্যান্টনির সঙ্গে হাঁটতে হাঁটতে মাঠের দিকে এলো সে। ডান দিকে বিরাট গ্যালারি, পরপর 2টো ট্র্যাক পাশাপাশি রয়েছে। অ্যান্টনি বলল, দিস ইজ রেস কোর্স। তুমি যদি কখনো জকি হও, এই মাঠ তোমাকে খাওয়াবে। তাই এই মাঠের প্রতিটি ঘাসের কাছে তুমি সব সময় কৃতজ্ঞ থাকবে। ওই হলো উইনিং পোস্ট। এটা আগে পার হওয়ার স্বপ্ন যেন সব সময় তোমার থাকে। অবশ্য আর একটা কি কথা বলতে গিয়ে যেন বলল না অ্যান্টনি। বালক বীরেন্দ্রনাথ তখন বুঝতে পারেনি এবং প্রশ্নও করেনি। অ্যান্টনির সঙ্গে খাতির ছিল ডিকসন সাহেবের। এককালে খুব ভালো জকি ছিলেন ভদ্রলোক, রিটায়ার করে ট্রেনার হয়েছে। অ্যান্টনির মুখে প্রস্তাবটা শুনে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন তিনি বীরেন্দ্রনাথের দিকে। ওর স্টেবলের ঘোড়াগুলোকে তখন সহিসরা পরিচর্যা করছে। সামনে সেদিকে তাকিয়ে একবার ডিকসন বললেন, ওই ঘোড়াটা দেখেছ, কুচকুচে কালো? ওটার পিঠে উঠে বসো। বীরেন্দ্রনাথ সেই দিকে তাকালো। বিরাট একটা ঘোড়া খুঁটির সঙ্গে বাঁধা রয়েছে। মুখ নিচু, চোখ বন্ধ করে মাঝে মাঝে লেজ নাড়ছে। ঘোড়াটা এত উঁচু যে 10 বছরের বীরেন তার নাগাল কিছুতেই পাবে না। কিন্তু ওর গায়ের রং এত ঘন কালো যে শরীর থেকে জেল্লা বের হচ্ছে। ডিকসন ওটাকে দেখানো মাত্র অ্যান্টনির মুখ থেকে চাপা আর্তনাদ বেরিয়েছিল। হাত তুলে থামিয়ে দিয়ে ডিকসন বলেছিল, গো। এর আগে মাত্র 2 দিন ঘোড়ায় চেপেছে বীরেন্দ্রনাথ। এই ভিক্টোরিয়ার পাশে 2-4 বার বিকেলে অ্যান্টনির সঙ্গে এসে 8 আনা পয়সা দিয়ে হাড় জিরজিরে ঘোড়াগুলোতে বসে রাস্তার পাশ ধরে হেঁটেছে। হাজার চেষ্টা করেও ঘোড়াগুলোকে ছোটাতে পারেনি। প্রথম ঘোড়ায় ওঠার উত্তেজনাটা একসময় নেতিয়ে এসেছিল, কিন্তু ঘোড়ার গায়ের গন্ধটা শরীরে লেগেছিল। ডিকসনের দ্বিতীয়বার হুকুম হওয়া মাত্র সে ধীর পায়ে এগিয়ে গেল ঘোড়াটার দিকে। ব্যাপারটা স্টেপলের আরো অনেকের নজরে পড়েছিল। দেখা গেল সবাই যে যার কাজ ফেলে হাসি চাপা মুখে জড়ো হচ্ছে একটা মজা দেখবার জন্যে। বীরেন্দ্রনাথের সেদিকে লক্ষ্য নেই। সে ঘোড়াটার সামনে দাঁড়িয়ে ওকে খুঁটিয়ে দেখতে লাগলো। তার 4 ফুট শরীরের কাছে ঘোড়াটাকে দৈত্যের মতো মনে হচ্ছিল। অ্যান্টনির গলা ভেসে এলো, ডিক, এটা কি করছো? ও মারা যাবে। ওই পাগল ঘোড়াটা ওকে মেরে ফেলবে। ডিকসন কোনো জবাব দিল না, নিষেধও করল না। বীরেন্দ্রনাথ দেখছিল ঘোড়াটা ধীরে ধীরে মুখ তুলে ওর চোখে চোখ রাখলো। তাকে সন্দেহ করছে যেন ঘোড়াটা। একটু একটু করে মাথা দোলাচ্ছে, লেজ স্থির। এই বয়সে বীরেন্দ্রনাথ এটুকু বুঝেছিল ঘোড়াটা খুব রাগী। সে আরেকটু এগোলো। ঘোড়াটা বাঁধা অবস্থায় 1 পা পিছলো, তারপর আচমকা চিৎকার করে 2 পা আকাশে ছুঁড়ে 3-4 বার লাফিয়ে দড়িটা ছিঁড়বার চেষ্টা করলো। এই প্রথম ঘোড়ার চিৎকার শুনল বীরেন্দ্রনাথ। মনে হলো ভয়ে বুক অনেকটা দূরে ছিটকে পড়েছিল। একটু সামলে নিতেই সমবেত উচ্চহাস্য শুনতে পেল। স্টেবলের সমস্ত মানুষ হো হো করে হাসছে। একসঙ্গে ভয় এবং লজ্জা নিয়ে উঠে দাঁড়ালো বীরেন্দ্রনাথ। ঘোড়াটা অত কাণ্ড করে ততক্ষণে আবার চুপচাপ দাঁড়িয়ে পড়েছে। তার চোখ এখন বীরেনের ওপর স্থির। ডিকসনের গলা শুনতে পেল সে, প্রথম চান্স মিস করলে ট্রাই অ্যাগেন। কাঁপুনি এলো বীরেন্দ্রনাথের। সামনে গেলেই যে অমন ব্যবহার করে, তার পিঠে চড়া যে অসম্ভব এইটুকু সে বুঝতে পেরেছে। কিন্তু তাকে জকি হতেই হবে। এই ঘোড়াটার পিঠে তাকে চড়তেই হবে। কিন্তু কিভাবে চড়তে হয় সে জানে না। আবার পায়ে পায়ে বীরেন্দ্রনাথ এগিয়ে গেল ঘোড়াটার সামনে। ওর পেছনের একটা পায়ের সঙ্গে মোটা দড়িটা বাঁধা।
ঘোড়াটা চোখে চোখ রেখে বোধহয় আবার একবার লাফাবার জন্য তৈরি হচ্ছিল। বীরেন্দ্রনাথ ওর কপালে হাত ছুঁয়ে চট করে সরে দাঁড়ালো। ঘোড়াটা বোধহয় একটু অবাক হয়ে গিয়েছিল, কিংবা কখনো কোনো বালকের স্পর্শ পায়নি বলেই এবার চিৎকার না করে বীরেন্দ্রনাথের দিকে ঘুরে দাঁড়ালো। ততক্ষণে বীরেন্দ্রনাথের মাথায় মতলব খেলে গেছে। ঘোড়াটার পেছনের পা বাঁধা, সে যা করছে সামনের পায়ে। দ্রুত সামনে চলে গেল বীরেন্দ্রনাথ। ঘোড়াটা বোধহয় কিছু বুঝতেই পারেনি, কারণ সে আবার স্থির হয়ে দাঁড়িয়ে পড়েছিল। বীরেন্দ্রনাথ দেখল এই সুযোগ। একটা মোটা বেল্ট ঘোড়াটার পেট এবং পিঠে বেল্ট দিয়ে পরানো ছিল। সে পা টিপে টিপে পেছন দিক দিয়ে গিয়ে পিঠের ওপর ওঠার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো। ঘোড়াটা যেই বুঝলো তার পিঠে কেউ উঠছে, অমনি সে চিৎকার করে শূন্যে পা তুলে ছুটতে লাগলো। কিন্তু বীরেন্দ্রনাথ ততক্ষণে শরীরটাকে অনেকটা তুলতে পেরেছে বেল্ট ধরে। হাঁটু এবং কনুইয়ের সাহায্যে সে যখন একটা পা ঘোড়ার পিঠের ওপর তুলে দিয়েছে, তখনই ঘোড়াটা পেছনের খোলা পা ছুড়ল। বীরেন্দ্রনাথের মনে হলো সে যেন শূন্যে ভেসে যাচ্ছে। তারপর মাটির ওপর তার শরীরটা আছড়ে পড়ল। হাতে প্রচণ্ড ব্যথা, চোখের সামনে পৃথিবীটা যেন অন্ধকার হয়ে গেল। জ্ঞান ফিরলে বীরেন্দ্রনাথ দেখল সে একটা বেঞ্চির ওপর শুয়ে আছে। তাকে ঘিরে কয়েকটা উৎকণ্ঠিত মুখ। অ্যান্টনি ঝুঁকে পড়ে বলল, কেমন লাগছে? খুব কষ্ট হচ্ছে? কোথায় লেগেছে তোমার? বাঁ হাতের ব্যথাটা সঙ্গে সঙ্গে অনুভবে এলো। সে হাতটা তুলতে চেষ্টা করলো, তারপর কোনো রকমে উঠে বসলো। অ্যান্টনি ততক্ষণে ওর হাতটা সোজা করার চেষ্টায় লেগেছে। যত নরম করে সে হাতটা ঠিক করার চেষ্টা করছে, ততই ব্যথাটা বাড়ছে। বীরেন্দ্রনাথ দাঁতে দাঁত চেপে বসেছিল, কিন্তু তার চোখ উপচে আসা জলের ধারাকে সে সামলাতে পারল না। এই সময় একটা হাত তার কাঁধে বেশ জোরেই চেপে বসল। ফাইন, হোয়াটস ইউর নেম মাই বয়? ভেজা চোখে বীরেন্দ্রনাথ দেখল ডিকসন সাহেব ওর পাশে এসে দাঁড়িয়েছে, হাসছে। সে কথা বলতে চেষ্টা করলো, কিন্তু গলাটা যে কখন বুঝে গেছে। অনেক কষ্টে কোনো রকমে উচ্চারণ করতে পারল, বীরেন সেন। বায়রন সেন? বীরেন্দ্রনাথ সেন। তুমি বাঙালি? ঘাড় নাড়ল বীরেন্দ্রনাথ। ততক্ষণে ডিকসন সাহেবের গলা থেকে একটা আফসোসের চুকচুক শব্দ বেরিয়ে এসেছে। আজ অবধি কোনো বাঙালি জকি হয়নি। বাঙালিরা এই প্রফেশনে স্ট্যান্ড করতে পারে না। হাউএভার, আই উইল অ্যাকসেপ্ট ইউ। তোমার হাতের ব্যথাটা সারিয়ে তুমি আমার সঙ্গে দেখা করো। তারপর অ্যান্টনির দিকে তাকিয়ে বলল, লোক অ্যান্টনি, এই ছেলে যদি স্টিক করে থাকে, তাহলে একদিন ভারতবর্ষের সেরা জকি হবে। শুধু ও যদি বাঙালি না হতো। তুমি ওর ফ্যামিলিকে চেনো? চিনি। তারা ওকে এই প্রফেশনে আসতে অ্যালাউ করবে? আই ডোন্ট নো। খোঁজ নাও, আর ওকে একবার হাসপাতালে নিয়ে যাও। না, হাত ভাঙেনি সেদিন, তবু খুব জোর মচকে গিয়েছিল। কোমরে ব্যথা হয়েছিল খুব। 4 দিন ধরে ঘরের বাইরে যেতে পারেনি। দিদি অনর্গল গালাগালি করে গেছে অ্যান্টনিকে। জামাইবাবু কিছু বলেনি। সেরে উঠেই আবার অ্যান্টনির বাড়িতে ছুটে গিয়েছিল সে। অ্যান্টনি সেদিন মুখ গোমড়া করে বসেছিল। একটা লোক সমানে তাকে অভিযুক্ত করে যাচ্ছে। আগের দিন রেস ছিল। যে ঘোড়াটা জিতবে বলে অ্যান্টনি কথা দিয়ে গিয়েছিল, সেটা জেতেনি। মোটা টাকা নষ্ট হয়েছে লোকটার। অ্যান্টনি বলল, আমি নিশ্চিত ছিলাম যে সে জিতবে, কিন্তু লাস্ট মোমেন্টে ট্রেনার। আই এম সরি, আমি তোমাকে কথা দিচ্ছি, নেক্সট টাইম আমি তোমাকে পুষিয়ে দেব। লোকটি চলে গেলে বীরেন্দ্রনাথ অ্যান্টনির সামনে এসে দাঁড়িয়েছিল। অ্যান্টনি হাসবার চেষ্টা করলো। কেমন আছো? হাতের ব্যথা সেরে গেছে? হ্যাঁ, বীরেন্দ্রনাথ বলল। আমাকে কবে নিয়ে যাবে? লুক বীরেন, একজন জকির জীবনে কোনো সুখ নেই, স্বাধীনতা নেই। যে ঘোড়াটা সে চালাবে সেটার ওপরও সবসময় তার কর্তৃত্ব থাকে না। রেস জিতলে সেটাই স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। হারলে পৃথিবী শুদ্ধ লোক গালাগালি দেবে। ক্লাস 1 জকি হতে না পারলে অবহেলা ছাড়া কপালে কিছুই জুটবে না। অ্যান্টনি এই মুহূর্তে খুব বিবর্ণ হয়ে গিয়েছিল। তার দুটো হাত বীরেন্দ্রনাথের কাঁধে। বীরেন্দ্রনাথ মাথা নাড়ল। না, আমি জকি হবই। আমি ক্লাস 1 জকি হব। দরজায় নখ হতে লাফিয়ে বিছানা ছাড়ল বায়রন। বারান্দায় বেতের চেয়ারে বসেছিল পল। ওকে দেখেই উঠে দাঁড়ালো।
তখনও অন্ধকার আকাশ থেকে মুছে যায়নি। মাটিতে পা দেবার সময় বায়রন দেখলো ভারালু একপাশে দাঁড়িয়ে তাকে সেলাম করছে। মাথাটা বাঁকিয়ে সে অ্যাম্বাসেডরে ঢুকে পড়ল। নির্জন আলিপুরের রাস্তায় প্রায় নির্জন আলিপুরের প্রায় অন্ধকার রাস্তা দিয়ে যেতে যেতে বলল, কাল রাতটা কিরকম এনজয় করলে? ফাইন। কথাটা বলার ধরনেও মনে হলো আর একটু ঘুমোতে পারলে হতো। তুমি আজকাল ড্রিঙ্ক করো? মাঝে মাঝে। কাল রাত্রে কোথায় গিয়েছিলে? কি করে জানলেন? তোমার খোঁজে আমার ওখানে মিসেস শর্মা ফোন করেছিল। কলকাতা দেখছিলাম। অন্যায় করেছ। একদল লোক চায় না যে আমরা ইনভিটেশন জিতি, তাই একটু সাবধানে থাকা দরকার। কেন, মেয়েটিকে পছন্দ হলো না? স্টিয়ারিংয়ে হাত রেখে আচমকা প্রশ্ন করলো পল রোজারিও। রক্তহীন মাংস আমার ভালো লাগে না, মিসেস শর্মার সেটা বোঝা উচিত। পল ভালো করে বায়রনকে দেখে আবার রাস্তার উপর চোখ রাখল। এইসব জায়গা দিয়ে চললে কলকাতাকে বিদেশি শহর বলে মনে হয়। বাঁক ঘুরতেই দূরে রেসকোর্স দেখা গেল। হিমেল বাতাসে অন্ধকার সরে যেতে শুরু করেছে। হঠাৎ রাস্তায় একদিকে গাড়িটাকে থামিয়ে পল ওর হাতে চেপে ধরল। বায়রন, তোমার কি মনে হয় মার্টিনের ঘোড়াটা দারুণ আউটস্ট্যান্ডিং? বায়রন অবাক হয়ে গিয়েছিল পলের এরকম ব্যবহারে। বলল, হ্যাঁ, খুবই ভালো ঘোড়া। মার্টিনের ইনভিটেশন হোপ। ওর লাস্ট ডার্বি রান চমৎকার। তুমি কি ওকে হারাতে পারবে না? আপনাদের ঘোড়া কেমন? প্রিন্স ঘোড়া হিসেবে দারুণ। ওর বাবা হলো এভারডে 2। অনেক ভালো ঘোড়ার জন্ম দিয়েছে সে। 1 মিনিট 10.8 সেকেন্ড দৌড়াবার রেকর্ডও আছে তার। আর মা হলো ক্লকড। প্রচুর রেস জিতেছে ঘোড়াটা। একটু ভালো হ্যান্ডেলিং করতে পারলে হয়তো উইনিং পোস্ট দেখতে পারে। তুমি জানো আমি ক্যালকাটা কোর্সের রেকর্ড হোল্ডার ট্রেনার, কিন্তু আমি কখনো ইনভিটেশন জিতিনি। ইটস সামথিং এলস। এই বছরটা আমার খুব খারাপ যাচ্ছে। ইনভিটেশনটা আমাকে পেতেই হবে। তুমি কি আমার জন্য শেষ চেষ্টা করবে না? মাথা নাড়ল বায়রন। আই উইল ট্রাই। সোজা হয়ে বসল পল। দ্যাটস ওয়াইন মার্টিন। সবাই ওকে বলে ভারতবর্ষের বেস্ট ট্রেনার। আরে সব ভালো ভালো বাচ্চা ঘোড়া যদি ও পায়, তবে বেস্ট হবে না কেন? আমরা তো ভাঙা তলোয়ার নিয়ে যুদ্ধ করি। আমাদের ঘোড়া বোম্বে ব্যাঙ্গালোর গেলে জিততে পারে না তো সেই জন্যই। কিন্তু পাবলিক বুঝবে না, ওনারা বিরক্ত হবে। আমরা কি করতে পারি? বায়রন কিছু বলল না। কথাটা মিথ্যে নয়। ব্যাঙ্গালোর সিজনে কলকাতা থেকে এবার 18টা ঘোড়া গিয়েছিল। মাত্র একটি জিতেছে ডিমোটেড হয়ে। ওদিকের কোর্স বোধহয় এদের স্যুট করে না, কারণ একই বাবা মায়ের 2 ছেলে ব্যাঙ্গালোর এবং কলকাতায় ট্রেন্ড হয়ে দুরকম ফল করছে। পল গাড়িটাকে রেসকোর্সের মধ্যে ঢুকিয়ে নিতে সোজা হয়ে বসল বায়রন। ঠিক 10 বছর পর সে ঢুকছে এখানে। মাঠের মধ্যে এখনো কুয়াশা ছড়ানো। ট্র্যাকে মর্নিং স্পার্ট চলছে। কোনো কিছুই তার অচেনা নয়। পোশাক পাল্টে বাইরে বেরোতেই পল বলল, চলো আগে প্রিন্সের সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই। ঘোড়াটাকে দেখার আগ্রহ ছিল বায়রনের। সে পাখির পায়ে হাঁটতে হাঁটতে দেখল পলের লোকজন ছাড়াও অন্য ট্রেনারের সহিসরা তার দিকে সব প্রশংস দৃষ্টিতে তাকিয়ে আছে। ওদের মধ্যে বেশ কিছু চেনা মুখ দেখতে পেল সে। 10 বছর আগে এদের সে ভালোভাবেই চিনত, কিন্তু আজ ওদের ব্যবহারে যে দূরত্ব দেখতে পাচ্ছে, সে সেটা ঘোচাবার কোনো মানে হয় না। যা স্বাভাবিক তাই করাই ভালো। এখন বায়রন চেনের সঙ্গে ওদের প্রচুর ব্যবধান, কিন্তু একটা কথা ওর মাথায় কিছুতেই আসছিল না। পল কিংবা শর্মা অথবা অন্য কেউ ওকে একবারও মনে করিয়ে দিচ্ছে না সে মূলত এই কলকাতারই জকি। 10 বছর আগে এই মাঠে সে একটা রাইডের প্রত্যাশায় দিন গুনত। হায়! চিৎকারটা ভেসে আসতেই মুখ ঘোরালো বায়রন। বার্নি আসছে। কাছাকাছি হতেই বলল, দারুণ জায়গা, কি সবুজ মাঠ, তাই না? বায়রন ঘাড় নাড়ল। ডিক কোথায়? বার্নি কাঁধ নাচালো। ঘুমুচ্ছে। কাল রাতে একটু হেভি ডোজ হয়ে গেছে বোধহয়। ওয়েল, তোমাকে মার্টিন একবার দেখা করতে বলেছে। বাই। লর্ড কৃষ্ণাকে কে চালাবে, ডিক না বার্নি, তুমি জানো? জানি না, তবে ডিক চালালে বেশি ভয়ের কথা আপনার। পল ওর দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। পুরো রেস কোর্স জুড়ে মর্নিং স্পার্ট চলছে।
আগামী 2 দিনে যত ঘোড়া দৌড়বে তাদের অভ্যেস করিয়ে নিচ্ছে ট্রেনাররা। কোনো ঘোড়া 400, কেউ 800 বা পুরো দূরত্বে দৌড় করিয়ে সময় টুকে রাখা হচ্ছে। স্যান্ড ট্রাক কিংবা গ্রাস ট্রাক ব্যবহার করা হচ্ছে এজন্য। নিয়মিত জকিরা ছাড়া রাইডিং বয়রাও মর্নিং স্পার্টে অংশ নিচ্ছে। পলের ইঙ্গিতে ওর সহিসরা যে ঘোড়াটাকে সামনে নিয়ে এলো সেটার চেহারা খুব মজবুত। ঘাড় এমন বেঁকিয়ে আছে যে এমন মনে হয় আদেশ পাওয়া মাত্র দৌড়ে যাবে। ওর গায়ে হাত বুলিয়ে পল বলল, এ হলো সিজার, স্প্রিন্টার্স কাপে আমাদের হোপ। 60 কেজি ওজন নিয়ে 1200 মিটার দৌড়েছে 1 মিনিট 14 and 2/5 সেকেন্ডে। মাইটি স্প্যারোর বাচ্চা। বায়রন এক লাফে ঘোড়াটার পিঠে উঠতেই সে নেচে নিল খানিকটা। পল বলল, গ্রাসে 600 মিটার দৌড়ে নাও, খুব বেশি স্পিড নেবার দরকার নেই, বি ইজি, ওকে? ঘাড় নেড়ে হিসেব মতো 600 মিটার মার্কের কাছে চলে গেল বায়রন। ওরা গ্যালারির ঠিক বিপরীত দিকে রয়েছে। সিজারের পিঠে ওঠা মাত্র বায়রনের অদ্ভুত রোমাঞ্চ হলো গ্যালারির দিকে তাকিয়ে। শেষ দিন ওই গ্যালারির হাজার মানুষ তাকে ধিক্কার জানিয়েছিল। ভগবান! সিজারের মাথায় হাত বুলিয়ে সে ওকে ঘুরিয়ে নিল। তারপর নির্দেশ পাওয়া মাত্র সিজারকে ছুটিয়ে দিল। বাহ, সুন্দর ঘোড়া, চমৎকার গ্যালপ করছে। চাবুক ব্যবহার করল না, শুধু কবজির মোচড়ে লাগামের টানের ওপর ঘোড়াটাকে রাখল সে। না, কোনো জড়তা নেই। পল একে খুব ভালো ট্রেন করেছে। নিমেষে দূরত্বটা পেরিয়ে যেতে সে গতি মন্থর করে নিয়ে আবার পলের কাছে ফিরে এলো। পল বলল, কি বুঝলে? ফাইন, কোনো প্রবলেম নেই। সময় কত হলো? ব্রিলিয়ান্ট, 600 in 35 seconds। এই একটা স্পার্ট থেকে সিজার স্প্রিন্টার্স কাপে ফেভারিট হতে পারে, কিন্তু মুশকিল হলো ওর একটা খুব খারাপ অভ্যেস আছে। কি সেটা? দৌড়াতে দৌড়াতে সিজার হঠাৎ লেগ চেঞ্জ করে। সেটা করতে গেলেই ওকে 3-4 লেংথ লুজ করতে হয়। অনেক চেষ্টা করেও আমি ওর এই স্বভাবটাকে বদলাতে পারিনি। আবার কোনো দিন সেটা করে না এবং সেদিন ওকে হারানো খুব মুশকিল। এবার পলের ইঙ্গিতে আরেকটা ঘোড়াকে কাছে নিয়ে আসা হলো। খুব শান্ত, একটু লম্বাটে ঘোড়াটার গায়ের রং ছাই, পেট খুব সরু, একটুও বাড়তি চর্বি নেই। পল ওর মুখ জড়িয়ে ধরে আদর করল। তারপর বায়রনের দিকে ঘুরে বলল, এই হলো প্রিন্স, দেখো একে। বায়রন অনুমান করেছিল। সে ঘোড়াটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে গেল। না, প্রথম দর্শনে চমকিত হবার মতো কোনো সৌন্দর্য ঘোড়াটার নেই। লর্ড কৃষ্ণাকে দেখলেই যেমন মনে হয় ও হলো ঘোড়ার রাজা, একে দেখলে তেমন কিছু বোঝাই যায় না। বায়রন প্রিন্সের সামনে গিয়ে দাঁড়ালো। সামান্য মুখ তুলে ঘোড়াটা তাকে দেখল। চোখে চোখ রাখলো বায়রন। চোখ দুটো অদ্ভুত সুন্দর ঘোড়াটার। হাত তুলে আদর করতে যেতেই এবার ঘোড়াটা মুখ সরিয়ে নিল। পেছন থেকে পলের সাংকেতিক বকুনি ভেসে আসতেই ঘোড়াটা আবার সোজা হলো। বায়রন এবার ওর গলায় হাত বোলাতে লাগলো। তারপর যেন কানে কানে বলছে, হেই বয়, রাগ করো না, এখন থেকে আমরা একসঙ্গে থাকবো। আমাদের বন্ধু হতে হবে, রাগ করলে কেন চলবে? পল কথাগুলো শুনতে পায়নি। চেঁচিয়ে জিজ্ঞাসা করলো, কি বলছো? তোমাকে নয়, প্রিন্সের সঙ্গে আলাপ করে নিচ্ছি। এবার প্রিন্স মুখ ফিরিয়ে বায়রনের মাথাটা যেন শুকলো। আমার মনে হয় ওকে নিয়ে তোমার পুরো কোর্সটা ঘুরে আসাই ভালো। পল এগিয়ে এসে স্যাডেল ঠিকঠাক করে দিতে লাগলো। তুমি একে কিভাবে রান করাতে চাও? বায়রন সরাসরি জিজ্ঞাসা করল। পলের মুখ শক্ত হলো। সেটা এখনো ঠিক করিনি সেন। প্যাডোকে তোমাকে আমি জানিয়ে দেব। আমার প্রতিপক্ষ খুব শক্তিশালী, বুঝলে? বায়রন হেসে ফেলল। কোনো বুদ্ধিমান ট্রেনার আগে ভাগে তার পরিকল্পনা জানিয়ে দেয় না। তবু সে আচমকা জিজ্ঞাসা করেছিল। পল সুন্দরভাবে সেটাকে এড়িয়ে গেল। বায়রন প্রিন্সের লাগাম ধরে এবার হাঁটা শুরু করলো। পলকে বলে গেল, আমি ওর সঙ্গে একটু হাঁটি। তুমি কি টাইম নোট করতে চাও? পল ঘাড় নাড়ল। না, তার দরকার নেই, কিন্তু হাঁটবে কেন? বায়রন হাসল, একটু আলাপ জমাতে। আশেপাশে প্রচুর ঘোড়া এবং জকি রয়েছে। ওদের অনেকেই ওকে দেখে হাত তুলছে। ব্যাঙ্গালোর কিংবা বোম্বেতে একসঙ্গে উঠা বসা করতে হয়। যথেষ্ট বন্ধুত্ব থাকা সত্ত্বেও রেসের আগে কেউ কাউকে নিজের গোপনতা প্রকাশ করে না। অথবা জকিতে জকিতে বন্ধুত্ব বলে যেটা মনে হয়
সেটা কতটা খাঁটি সে বিষয়েও পলের সন্দেহ আছে। প্রিন্সের গলা ঘেঁষে হাঁটছিল বায়রন। বড্ড শান্ত ঘোড়াটা। হাঁটতে হাঁটতে কথা বলছিল সে। হে প্রিন্স, তুমি আমাকে আগে কখনো দেখোনি, আমিও তোমাকে দেখিনি, কিন্তু আমাদের দুজনের উদ্দেশ্য এক। ইনভিটেশন কাপ আমাদের জিততেই হবে। আমি খুব একা প্রিন্স, এই পৃথিবীতে আমার কেউ নেই। এই মাঠে আমি একদিন রেস করতাম, এখানকার মানুষ আমাকে বিনা অপরাধে তাড়িয়ে দিয়েছিল। তুমি আমাকে বদলা নিতে সাহায্য করো, করবে না? প্রিন্স যেন তার দুটো কান নাড়ল বলে মনে হলো বায়রনের। বায়রনের বিশ্বাস যদি ঠিকঠাক বলা যায়, তাহলে ঘোড়া মানুষের কথা বুঝতে পারে। ওর আবেগ আরো বেড়ে গেল। লর্ড কৃষ্ণা যত বড় ঘোড়াই হোক, সে তো এখানে ফরেনার। তার জকিও এই মাঠে কখনো রাইড করেনি। অথচ গত বছর যখন তুমি প্রথম রেস করতে মাঠে নামলে, সেই 2 বছর বয়স থেকেই তুমি এই মাঠ চেনো। আর আমি তো জন্মই নিয়েছি এই মাঠে। সুতরাং আমাদের হারাবে কি করে লর্ড কৃষ্ণা? প্রিন্স, আমাকে জেতাও তুমি, আমাকে জেতাতেই হবে। বায়রন আরেকটু আদর করে একা একাই প্রিন্সের পিঠে চড়ল। অন্য সময় সহিস কিংবা ট্রেনার তাদের সাহায্য করে, কিন্তু এখন ধারে কাছে কেউ নেই ওর। পিঠে চড়া মাত্র প্রিন্স টকবগিয়ে উঠল। পল বলেছে খুব ইজি দৌড় করাতে। বোধহয় আজকে ঘোড়াটার কোনো পরিশ্রম হোক সে চায় না। লাগাম চেপে রেখে সে প্রিন্সকে ছোটালো। বেশ ভালোই গ্যালপ করছে ঘোড়াটা। একই গতিতে প্রায় 2000 মিটার ঘুরে এসে সে চার্জ করলো। কিন্তু খুব হতাশ হলো বায়রন। ঘোড়াটা মোটেই চার্জ নিচ্ছে না, একটুও স্পিড বাড়ছে না তার, বরং ও খুব দ্রুত পরিশ্রান্ত হয়ে পড়ছে। ব্যাপারটা বোঝা মাত্র বায়রন চট করে ইজি হয়ে গেল। শেষ পর্যন্ত প্রায় হাঁটিয়ে নিয়ে এলো সে প্রিন্সকে। হাঁটবার সময় বারংবার ওর কানে বলতে লাগলো, আমাদের জিততেই হবে। সহিসরা এসে লাগাম ধরতে বায়রন এক লাফে নেমে পড়ে প্রিন্সের মুখে আদর করতেই দেখলো ঘোড়াটা ওকে দেখছে। চাহনিটা অদ্ভুত। সে ওর মুখে হাত বুলিয়ে ঘুরে দাঁড়াতেই পল এগিয়ে এলো। কেমন দেখলে? ফাইন। ওর কোনো বদ অভ্যেস আছে? না, পারফেক্টলি অলরাইট। কি বুঝছো, চান্স আছে? চেষ্টা করব পল, আই উইল ট্রাই মাই বেস্ট। তুমি কি ওকে চার্জ করেছিলে? আর চোখে পলকে দেখলো বায়রন। তারপর অম্লান বদনে মিথ্যে কথাটা বলে ফেলল। না, জাস্ট একটু স্পিড বাড়াচ্ছিলাম। বেড়েছিল? হ্যাঁ, সুন্দর। ঠিকই, চার্জ করলেই প্রিন্স তীরের মতো বেরিয়ে আসে। বায়রন লক্ষ্য করলো পলের কথা শুনে সহিষ্ঠও বেশ অবাক হলো। সে কিছুতেই বুঝতে পারছিল না পল তাকে মিথ্যে কথা কেন বলছে। গোপনীয়তা রক্ষার নামে তাকে বিভ্রান্ত করে পলের কি লাভ? পল জিজ্ঞাসা করলো, তুমি কি অন্য ঘোড়া দুটো দেখতে চাও? বায়রন মাথা নাড়ল। না, তার কি আর কোনো দরকার আছে? ইটস অল রাইট, যাও চেঞ্জ করে নাও। পল এবার তার স্টেবলের অন্য জকিদের নিয়ে পড়ল। ড্রেসিং রুমের দিকে হাঁটতে হাঁটতে বায়রন ঠিক করলো এতদিন যে প্রিন্সকে চালিয়েছে তার সঙ্গে সে একবার কথা বলে দেখবে। সে লোকটা নিশ্চয়ই প্রিন্সকে খুব ভালো করে চেনে। ড্রেসিং রুমের দরজায় প্রায় পৌঁছে গেছে বায়রন, এমন সময় চিৎকারটা কানে এলো। বায়রন! সে ঘুরে তাকালো। দলবল নিয়ে মার্টিন সকালের কাজ সেরে ফিরে আসছে। না, ডিক ওর সঙ্গে নেই। বায়রন টুপিতে হাত ছোঁয়ালো, তারপর দ্রুত পায়ে এগিয়ে গেল মার্টিনের দিকে। ছিমছাম চেহারা, বাজ পাখির মতো স্মার্টনেস। মার্টিন মুখোমুখি হতেই বলল, কাল বিকেলে এসেছো জানি, কিন্তু কোথায় উঠেছ? শর্মা অ্যান্ড শর্মার রেস্ট হাউসে। হাই সি, কাল রাত্রে সব বড় হোটেলে তোমার খোঁজে গিয়েছিলাম। আমাকে কেন? তুমি পলের গাধাটাকে দেখলে? গাধা? ওই যে প্রিন্স নাকি একটা নাম। হেসে ফেলল বায়রন। মার্টিনের স্বভাবই এরকম। সে জবাব দিল, শুনলাম মিস্টার শর্মা নাকি ওই গাধাগুলোকে সামনের বছরে আপনার কাছে পাঠিয়ে দেবেন। ওয়েল, আমি যদি সেটা অ্যাকসেপ্ট করি তাহলে গাধা পিটিয়ে ঘোড়া করে নেব। যা হোক, তোমার উচিত ছিল পলের অফার নেয়ার আগে আমাকে জানানো। ডিক আমাকে ট্রাবল দিচ্ছে। এখান থেকে ফিরে গিয়ে আমি ওকে রিজেক্ট করব, এবং ইউ উইল বি মাই জকি। সো কাইন্ড অফ ইউ, স্যার। মার্টিন খুশি হলো। ভারতবর্ষের সেরা হর্স ট্রেনার সবসময় একটু তোলমর্দন আশা করেন। মাথা নেড়ে চলে যেতে যেতে হঠাৎ দাঁড়ালো মার্টিন।
বাই দ্য বাই, বায়রন, তুমি তো কলকাতায় প্রথম ক্যারিয়ার শুরু করেছিলে, তাই না? শক্ত হয়ে গেল বায়রন। এই প্রথম তাকে মুখের ওপর যে কথাটি জিজ্ঞেস করলো, সে কিনা শেষ পর্যন্ত মার্টিন। লোকটা তাহলে সব খবর রাখে। বায়রন মাথা নাড়ল। ইয়েস স্যার। এবং ওরা তোমাকে তাড়িয়ে দিয়েছিল? অলমোস্ট। তাহলে তোমার এই অফার গ্রহণ করা উচিত হয়নি। হনহন করে দলবল নিয়ে চলে গেল মার্টিন। কিছুটা বিস্ময়, কিছুটা জ্বালা নিয়ে কিছুক্ষণ ওদের চলে যাওয়া লক্ষ্য করলো বায়রন। তারপর মনে মনে বলল, মোটেই না, আমি ঠিক করেছি। প্রিন্স যদি থাকে তাহলে আমি জিতবই, এবং তাহলেই প্রমাণ হবে আমি ঠিক করেছি। ড্রেসিং রুমে তখন জকিদের ভিড়, সবাই পোশাক পাল্টে নিচ্ছে। সম্ভাষণ প্রতি সম্ভাষণে মুখর হলঘরটা। বায়রন লক্ষ্য করল কলকাতার যে ৩-৪ জন জকি আজ সকালে এসেছে তারা যেন বেশ চুপচাপ। অন্য সেন্টারের জকিরাই বেশি কথা বলছে। অ্যান্টনিকে খুঁজছিল বায়রন। না, সে এদের মধ্যে নেই। গত রাত্রে রিপন লেনে গিয়েও কিন্তু অ্যান্টনির কথা তার খেয়াল ছিল না। পোশাক পাল্টে বেরিয়ে আসছে এমন সময় এক বুড়ো সহিস নমস্কার করে পাশে এসে দাঁড়ালো। অন্য মনস্ক হয়ে চলে যেতে যেতে কি মনে হতে আবার ঘুরে দাঁড়ালো বায়রন। লোকটা যেন চেনা চেনা। ছোট সাব। বৃদ্ধ হাসবার চেষ্টা করল। সঙ্গে সঙ্গে মাথার ভেতর স্মৃতিগুলো নড়ে চড়ে উঠল। কি যেন নাম? কামাল। সে এগিয়ে এসে হাত ধরল। আরে কামাল, তুমি কেমন আছো? আল্লাহর দয়ায় চলে যাচ্ছে সাব, এখন মাটি পেলেই হয়। তুমি খুব বুড়ো হয়ে গেছো কামাল, চেহারা খারাপ হয়ে গিয়েছে। বায়রন এক ধরনের আত্মীয়তা অনুভব করল। মানুষ তো একদিন বুড়ো হবেই ছোট সাহেব। অন্য জকিরা এবার বেরিয়ে আসছে। অনেকের চোখে কৌতূহল। বায়রন হাত ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করল, তা তুমি কিছু বলবে কামাল? মাথা নাড়ল কামাল। বেশ কিছুদিন থেকেই শুনছিলাম আপনি এখানে আসবেন প্রিন্সকে চালাতে। অ্যান্টনি সাহেব বলল আপনি কাল এসে গেছেন। দূর থেকে আজ দেখছিলাম আপনাকে। হ্যাঁ, একদম পাল্টে গেছেন। এমনকি ঘোড়ায় আগে যেভাবে বসতেন এখন সেভাবে বসেন না। পিগট সাহেবের মতো দেখাচ্ছিল আপনাকে। পিগট? লেসলি পিগট? তুমি কার সঙ্গে তুলনা করছো জানো? আমরা কি সবকিছু অনুমান করতে পারি সাব? 10 বছর আগে আপনি কি ভাবতে পেরেছিলেন আজ সবাই আপনাকে এত সম্মান করবে? আল্লাহ যা চান তাই হয়। হাসলো বায়রন। বলো, আর কি খবর? ছোট সাহেব, আপনি অ্যান্টনি সাহেবের কথা জানেন? না, আমি ওর সঙ্গে দেখা করব। হ্যাঁ ছোট সাহেব, আমি অ্যান্টনি সাহেবকে বলেছি আপনি এলে দেখা না করে যাবেন না। অ্যান্টনি সাহেবের এখন খুব খারাপ অবস্থা। মাঝে মাঝে মাসে 2-3টে রাইড পান, আর যত বেতো ঘোড়া ওকে দেয় ট্রেনার সাহেবরা। সেগুলো যে কোনোদিন জিতবে না তা সবাই জানে। সংসার চালাতে খুব কষ্ট করতে হচ্ছে ওকে। বায়রন ঢোক গিলল। অ্যান্টনির এই অবস্থা যেন বিশ্বাস করা যায় না। সে জিজ্ঞাসা করল, অ্যান্টনি সাহেব এখন কোথায়? এখানে দেখছি না কেন? কামাল মুখ নিচু করল। উনি সিক বলে রিপোর্ট করেছেন সাব। কি হয়েছে? বায়রনের ভ্রু কুঁচকে গেল। আমি জানি না। ঠিক আছে। বায়রনের এবার অস্বস্তি হচ্ছিল। অ্যান্টনির অনুপস্থিতির কারণটা যেন চেপে যাচ্ছে কামাল। সে আর জোর করল না, বলল, ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ কামাল যে তুমি আমাকে মনে রেখেছ। আমি অ্যান্টনি সাহেবের সঙ্গে দেখা করব, কিন্তু তুমি ওকে কিছু বলো না। হাসি ফুটে উঠল বৃদ্ধের মুখে। আল্লাহ আপনার ভালো করুন। এবার আপনি ঠিক কাপ জিতবেন সাব, এ আমি বলে দিচ্ছি। বায়রন বৃদ্ধের মুখের দিকে তাকালো। অ্যান্টনির সঙ্গে ডিকসন সাহেবের স্টেবলে আসার পর থেকে এই মানুষটি তাকে প্রায় হাতে গড়ে মানুষ করেছে। কোনোদিন কৃতিত্ব দাবি করেনি। ওকে বকেছে ভুল করলে, কষ্ট পেলে ভোলাতে চেষ্টা করেছে, কিন্তু যখনই সম্বোধন করেছে তখনই সম্মান দিয়ে ছোট সাপ বলেছে। বায়রন মাথা ঝাঁকালো, তারপর হন হন করে বেরিয়ে এলো প্যাডকের কাছে। একটা নতুন গাছ প্যাডকে পোতা হয়েছে, বাকি 3টে সেই আগের মতোই ঝাঁকালো। রেসের আগে এখানেই ঘোড়াগুলোকে ঘোরানো হয়। দর্শকরা দেখে নেয় তাদের পছন্দের ঘোড়া ফিট কিনা। ট্রেনাররা জকিদের মাঝখানে দাঁড়িয়ে শেষ নির্দেশ দেয়। অনেকেই নিজের হাতে ওদের ঘোড়ার উপর চাপিয়ে দেয়। ওই রেসে যেসব ঘোড়া ছুটছে তার মালিকরা এসে দাঁত বের করে দাঁড়ায়।
কেউ বা উদ্বেগে গম্ভীর, কিন্তু সবাই জানতে চায় তার ঘোড়াটা জিতবে কিনা। একটি রেসের ভাগ্য অনেকটা নির্ভর করে এই প্যাডকে। ডিকসন সাহেব যখন হংকংয়ে চলে গেছেন, হাত ভালো হয়ে গেলে বালক বীরেন্দ্রনাথ যখন অ্যান্টনির সঙ্গে তার কাছে এসেছিল, তখন ডিকসন হেসেছিল। গুড, তোমার জকি হবার ইচ্ছেটা তাহলে মরে যায়নি। অ্যান্টনি বলেছিল, খুব জেদি ছেলে স্যার। দ্যাটস গুড মাই বয়, কিন্তু একটা অসুবিধা হয়ে যাচ্ছে যে। অসুবিধার কথা শুনে বুক কেঁপে গিয়েছিল বীরেন্দ্রনাথের। আবার কি হলো? ডিকসন সাহেব বলল, আজ অবধি কোনো বাঙালি রেসে কিছু করতে পারেনি। তোমার আগে এক আধজন এসেছিল, কিন্তু খুব খারাপ রেজাল্ট করে সরে গেছে। সত্যি বলতে কি, আমরা সবাই মনে করি বাঙালিদের দিয়ে হর্স রাইডিং হয় না, তাই তোমাকে অ্যাকসেপ্ট করানো খুব মুশকিল হবে। বীরেন্দ্রনাথ জেদি গলায় বলল, আমি পারবো স্যার। হির নেম ইজ বীরেন্দ্রনাথ সেন। ইয়েস স্যার। বাকিগুলো সব ছেটে ফেলো, আজ থেকে তুমি শুধু বীরেন্দ্র, ঠিক আছে? অ্যান্টনি হেসে ফেলেছিল। মুখ নামিয়েছিল বীরেন্দ্রনাথ। ডিকসন সাহেব চিৎকার করে ডেকেছিল, কামাল, কামাল। মধ্যবয়সী একটি সহিস এগিয়ে এসেছিল। ইয়েস সাব। এই হলো বীরেন্দ্র। সেদিন যে খুব সাহস দেখিয়েছিল, মনে আছে? ও এখন থেকে স্টেবলে থাকবে, রাইডিং শিখবে। ঠিক হ্যাঁ সাব। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের উপন্যাস সওয়ার এর দ্বিতীয় পর্ব। উপন্যাসটির বাকি পর্বগুলো আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব। শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনাদের কোনো গল্প পাঠের অনুরোধ থাকলে সেটাও কমেন্টে জানাতে পারেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।